It's story time. নমস্কার, আমি সুজয় and welcome again to our channel Story Time with সুজয়। বাংলা সাহিত্যের নানা স্বাদের গল্প নিয়ে আমাদের এই চ্যানেল স্টোরি টাইম উইথ সুজয়। আমাদের চ্যানেলে আজ আপনাদের জন্য অনুষ্টুপ শেঠের লেখা হোমস্টে। এই গল্পটি আমরা তার লেখা আতঙ্ক একাদশ এই বইটি থেকে নিয়েছি। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প হোমস্টে। যেমন সবুজ ঘন জঙ্গল, তেমনি চোখ জোড়ানো পাহাড়ি দৃশ্য। কিছুটা হলেও এবছর হিমালয়ে যেতে না পারার দুঃখ ফিকে হয়ে গেল শ্রীনাথের। তামিল ছেলে, বছর কয়েক ধরে মুম্বাইয়ের বাসিন্দা, বয়স 30 ছুঁই হলেও বিয়ে করেনি, এক্ষুনি করার কোনো ইচ্ছেও নেই। তামাটে পেটানো চেহারা, কুচি কুচি করে কাটা চুল আর চোখে চশমা। বেড়াতেও বরাবরই ভালোবাসত। সহকর্মী অনিকেতের পাল্লায় পড়ে প্রথম হিমালয়ে ট্রেক করতে যায় 4 বছর আগে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুণ্ড সাহিব। সেই যে হিমালয়ের প্রেমে পড়লেও তারপর আর কিছু ভালো লাগতো না। পরে 3 বছরে কেদার, বদ্রী, গঙ্গোত্রী, গোমুখ আর বৈষ্ণোদেবীতেও ট্রেক করে এসেছিল। এবছর মদমহেশ্বর যাওয়ার পুরো ব্যবস্থাও হয়ে গেছিল ওদের, কিন্তু কপাল মন্দ। জার্নির শুরুর ঠিক 2 দিন আগে অফিস থেকে ফেরার পথে স্টেশনের সিঁড়িতে পা স্লিপ করলো। অতঃপর হাসপাতালেই যেতে হলো। পায়ের পাতায় মেটাটার্সাল বোন বলে যে কিছু একটা থাকে তা না জেনেও দিব্যি চলে যাচ্ছিল এতকাল। কিন্তু সেগুলো 3 নম্বরটায় সরু সুতোর মতো ফ্র্যাকচার হলে যে এত ব্যথা হয় সেটা আক্ষরিক অর্থেই হাড়ে হাড়ে মালুম হলো এবার। ট্রেকিংয়ের বদলে পায়ে প্লাস্টার বেঁধে শ্রীনাথ শুয়ে রইল 15 দিনের ছুটিতে। ওর ভাগ্য ভালো, হাড়টা ভাঙেনি। তাতেও প্লাস্টার কাটার পর আরও মাস 3 ফিজিওথেরাপি করাতে হলো। একটু একটু করে শ্রীনাথ ফিরে এলো হাঁটা চলা দৌড়ানোর রুটিনে। অফিস আর ঘরের রুটিন অসহ্য হয়ে উঠেছিল। 15ই আগস্টের ছুটি আর শনি রবি জুড়ে যাচ্ছে দেখেই ও বেরিয়ে পড়ল। অনিকেত আসতে পারেনি। শ্রীনাথ একাই চলে এলো মহারাষ্ট্রের এই সবচেয়ে উঁচু হিল স্টেশনে। মুম্বাই থেকে ভোরবেলার ট্রেন ধরে সাওয়ান্তবাড়ি পৌঁছতে দুপুর হয়ে গেছিল। খুব খিদে পেয়েছিল। রাস্তার ধারের একটা হোটেলে থালি লাঞ্চ সেরে একটা প্রাইভেট গাড়িতেই দরদস্তুর করে উঠে পড়েছিল শ্রীনাথ। স্টেট বাসও যায়, কিন্তু আর সেটার জন্য দাঁড়াতে ইচ্ছে করছিল না। এ লোকটা যাবে কামাটওয়ারে, আম্বলি তার পথেই পড়বে। होटल बुकिंग झाला ना, मंडे छुट्टी आहे, टुरिस्ट भरपूर आतील। বুকিং করেনি, তবে আসার আগে গতকাল এমটিডিসিতে ফোন করে জেনে নিয়েছে 3টে ঘর খালি আছে, এলেই পেয়ে যাবে। কাজেই লোকটাকে সংক্ষিপ্ত হ্যাঁ বলে দিয়েছিল শ্রীনাথ। ততদূর অবধি গাড়িতে যাওয়া হয়নি শেষ অবধি। রাস্তার দুধারের দৃশ্য দেখেই মনটা ফুরফুরে হয়ে উঠেছিল ওর। তারপর অম্বলিঘাট ওয়াটারফলস দেখে শ্রীনাথ আর থাকতে পারেনি, গাড়ি থেকেই নেমে পড়েছিল। ম্যাপ অনুযায়ী ওখান থেকে আরও 3 কিলোমিটারের মতো যাওয়ার রাস্তা ছিল। ওটুকু হেঁটে মেরে দেয়া ওর কাছে কিছুই ছিল না। তাছাড়া এখানে তো আর সন্ধ্যের পর বেরোনো সম্ভব নয়, তাই আজকের দিনের আলোটা যত সম্ভব কাজে লাগিয়ে আশপাশটা দেখে নিতে চাইছিল শ্রীনাথ। না, হিমালয়ের সঙ্গে এর তুলনা চলে না। সে রাজকীয় অভিজাত হিমাদ্রির সৌন্দর্যের চেয়ে একদম আলাদা এই শ্যামল পাহাড়ি সরল রূপ। কিন্তু এই রূপ বড় স্নিগ্ধ, ছবি তুলে আশ মিটছিল না। তখনই বৃষ্টি নামলো হঠাৎ। ব্যাগ থেকে ওর প্রিয় নীল রেনকোটটা বের করে মাথা পিঠ থেকে এগোলো শ্রীনাথ। কি নির্জন জায়গা,
এতক্ষণে একটা বাস ওকে ওভারটেক করে যাওয়া ছাড়া আর মানুষ চোখেই পড়ল না ওর। মনে হচ্ছিল অনন্তকাল এভাবে হেঁটেই যেতে পারে ও, ছবি তুলতে তুলতে। কিন্তু পেটের মাঝে খিদেটা মাথা চড়া দিল বেশ কিছুক্ষণ পর। ক্যামেরাও বলে দিল আলো কমে এসেছে। ঘড়ি দেখে চমকে উঠল শ্রীনাথ। প্রায় 1.5 ঘন্টা ধরে সে এমন রাস্তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এবার হোটেলে যাওয়া দরকার, অন্ধকার হয়ে গেলে মুশকিল। রাস্তা হয়তো হারাবে না, কিন্তু সাক্ষ্য বেরোতে পারে। ক্যামেরা ব্যাগে পুরে হনহন করে পা চালায় শ্রীনাথ। এখনো অবধি হোটেলের চিহ্ন নেই। বাঁকটা খুললে হয়তো চোখে পড়বে। জিপটা শেষ মুহূর্তে না থেমে গেলে বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো আজ। শ্রীনাথ তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়েছিল বনেটের উপর। যিনি জিপ চালাচ্ছিলেন সেই মাঝবয়সী ভদ্রলোক ধর্মর করে ছুটে এসে ওকে তুলে ধরলেন। ভদ্রলোকের কাঁচা পাকা চুল, অল্প দাড়ি গোঁফ, ছোট ছোট এইসব ছলছলের চোখ। তিনি এতবার মাপ চাইতে লাগলেন যে শ্রীনাথেরই লজ্জা লাগল। উনি হর্ন দেননি যেমন সেটা তার ভুল, তেমনি শ্রীনাথও তার মনের আনন্দে রাস্তার মাঝখান দিয়ে গটগট করে হাঁটছিল। ভদ্রলোক যখন হোটেল অব্দি লিফট দিতে চাইলেন, সে আর তাতে কোনো আপত্তি করল না। এমটিডিসিতে এসে মাথায় বজ্রাঘাত হলো তার। একদল ইয়াং ছেলে মেয়ে আজই এসে পৌঁছেছে। ওকে পাশ কাটিয়ে আসা বাসটাতেই এসেছে। 3টে ঘর এখন তাদের দখলে, আর কিছু ফাঁকা নেই। আগে এসে ঘরটা বুক করেনি বলে নিজেকেই চড় মারতে ইচ্ছে করছিল শ্রীনাথের। এখানে রিসেপশনে বলে কয়ে কাছের অন্য হোটেলটায় ফোন করিয়ে দেখল সেখানেও ঘর নেই। তবে এটুকু জানা গেল যে এই রাস্তা ধরে কিছু দূর ফিরে গেলে আর একটা ছোট হোটেল পড়বে। বেজার মুখে ব্যাকপ্যাক ঘাড়ে ফেলে বেরিয়ে এলো শ্রীনাথ। নো রুম? আরে, ভদ্রলোক যাননি, বরং জিপ নিয়ে দাঁড়িয়েছিলেন রাস্তার পাশে। চালকের আসনে বসে ওকে উঠে আসতে বললেন ভদ্রলোক। অন্ধকারে রাস্তায় চড়ার হাত থেকে রেহাই মিলল ভেবে শ্রীনাথও দ্বিরুক্তি না করে বসে পড়ল পাশের সিটে। সদাশিব উসগাঁওকর, প্রাইভেট বিজনেস। শ্রীনাথও নিজের পরিচয় দিয়ে বলল, SM Srinath from Mumbai, software professional. ভদ্রলোক চট করে একবার ওর দিকে তাকিয়েই ঘাড় ঘুরিয়ে নিলেন। তারপর বললেন, ডু ওয়ান থিং, ওই হোটেলটা খুব একটা ভালো না, আপনি থাকতে পারবেন না। আর ঘর আছে কিনা তাও তো জানা নেই। লং উইকেন্ড বলে কথা, আপনি বলুন আমার বাড়িতে চলুন। শ্রীনাথ ইতস্তত করল। এভাবে একজন অজানা অচেনা লোকের বাড়ি যাওয়া কি ঠিক হবে? আরে ভাই, না হয় কিছু মূল্যই ধরে দেবেন। সহাস্যে বললেন সদাশিব। ওই হোমস্টে না কি বলে যেন আজকাল, আমরা মাঝে মাঝেই করে থাকি। গেস্ট রুম আছে, সব ব্যবস্থা আছে, কিচ্ছু অসুবিধা হবে না। আমার কিনির হাতের খানা খাবেন, আপনারও লাভ, আমারও কিছু এক্সট্রা ইনকাম হবে, মন্দ কি? এইবার গেটের বাইরে ভদ্রলোকের দাঁড়িয়ে থাকার কারণটা শ্রীনাথের কাছে স্পষ্ট হয়। তবে প্রস্তাবটা খারাপই বা কি? পায়ে একটু বিশ্রামও দরকার এবার। হোমস্টে ব্যবস্থা ভালোই হয় বলে শুনেছেও। সম্মতি জানিয়ে দিল শ্রীনাথ। জিপটা পাকা রাস্তা ছেড়ে মেঠো পথ ধরে বেশ খানিকটা ভেতরে ঢুকেছিল। আশপাশটা দেখতে দেখতে শ্রীনাথ ভাবছিল, এত ঘন জঙ্গলে কেন কেউ বাড়ি বানায়? যাকগে, ঘরগুলো পরিষ্কার হলেই হলো। গাছের ফাঁক দিয়ে হেঁটে ভদ্রলোকের পিছু পিছু যখন দাওয়ায় উঠল, তখন অন্ধকার হয়ে গেছে। হয়তো তাই একতলা বাংলো বাড়িটা কেমন যেন কালো কালো ছোপ ধরা, মলিন আর হতশ্রী লাগছিল। ভেতরে ঢুকে আলো জ্বালালেন সদাশিব। আলোটাও মিটমিটে,
ভোল্টেজ কম নিখাত। আসুন, হেসে বললেন সদাশিব। ঘর বাথরুম সব দেখিয়ে দিই। অ্যাটাচ বাস নয় ঠিক, তবে পাশেই। আর রাতে ডাল, ভিন্ডি ভাজি, রুটি আর আন্ডা পোলাও বলি, মানে বুঝেছেনই তো, আগে থেকে জানা ছিল না, ঘরে যা আছে তাই। না, মানতেই হবে যে ঘরটা চমৎকার। পরিষ্কার প্রিন্টের চাদর টান টান করে পাতা রয়েছে ডাবল বেডের উপরে। পাশে চেয়ার টেবিল, দেওয়ালে গোল আয়নার কাঁচ ঝকঝক করছে। এমনকি দেয়াল লাগোয়া কাবার্ড খুলেও ধুলোর চিহ্ন মাত্র দেখতে পেল না শ্রীনাথ। ভদ্রলোকের গিন্নি বা কেয়ারটেকার যে খুবই এফিসিয়েন্ট, এ কথা মানতেই হচ্ছে। দরজায় ছিটকিনি দিয়ে তার পিছনের ব্র্যাকেটে ভিজে রেনকোট ঝোলালো শ্রীনাথ। পা থেকে জুতো খুলে মোজা দুটো ওখানেই ঝোলালো। পাশে ছোট কিন্তু পরিষ্কার বাথরুমে ফ্রেশ হলো। পোশাক বদলে ঢিলে টি শার্ট, বারমুডা আর হাওয়াই চটি পরতেই আরাম একটা কম্বলের মতো ওকে জড়িয়ে ধরল। একবার উঁকি মেরে দেখল বাইরের ঘরের আলো নেভানো। কিচেন কোন দিকে কে জানে। থাক, ভদ্রলোক ডাকবেন তো রান্না হলে। ঘরে টিভি না থাকলেও শ্রীনাথ ঘাবড়ালো না। ব্যাগ থেকে খাতা, পেন আর সিগারেটের প্যাকেটটা বার করে দেখলো অ্যাস্ট্রে নেই। খাতার আধখানা পাতা ছিঁড়ে ছাই ফেলার মতো একটা ব্যবস্থা করলো। কোলে বালিশ নিয়ে সিগারেট ধরিয়ে গুছিয়ে বসলো শ্রীনাথ। এইরকম বেড়াতে এসে প্রতিদিনের খুঁটিনাটি খাতায় লিখে রাখা ওর অনেক দিনের অভ্যেস। পরে এই জিনিসগুলোই গুছিয়ে আর্টিকেল হিসেবে লিখে একটা পত্রিকায় পাঠায়ও। একটু পরেইও লেখায় তন্ময় হয়ে গেল। এক্সকিউজ মি। হুঙ্কারের চোটে আর একটু হলেইও খাট থেকে পড়ে যেত। সামলে উঠে দেখল সদাশিব হাতের ট্রেতে কাপ ডিশ নিয়ে দরজা খুলে ঘরে ঢুকেছেন। ছলছলে চোখ দুটো ভীষণ ক্রুদ্ধভাবে চেয়ে আছে ওর দিকে। স্মোকিং নট অ্যালাউড। প্রত্যেকটি শব্দ কেটে কেটে নটের উপরে বিরাট জোর দিয়ে বললেন ভদ্রলোক। মেজাজ খিঁচড়ে গেল শ্রীনাথের। লেখালেখির সময় মনোসংযোগ করতে সিগারেটও লাগে। এটা কোনো কথা হলো? আগে বলেননি কেন? গালাগাল দেয়া থেকে নিজেকে অতি কষ্টে আটকালো শ্রীনাথ। তবু ওর প্রশ্ন থেকে ছাঁচটা কমলো না। কোনো জবাব না দিয়ে টেবিলে ট্রে নামিয়ে ভদ্রলোক একদম ওর সামনে এসে দাঁড়ালেন। তারপর ওকে হতচকিত করে দিয়ে হাত জোর করে বললেন, প্লিজ, আমাদের বাড়িতে স্মোকিং চলবে না, ওটা নেভান। ভদ্রলোকের দৃষ্টি ততক্ষণে বদলে গেছিল। গলার মতো চোখেও ফুটে উঠেছিল আর্ত অনুনয় আর উদ্বেগ। একরকম বাধ্য হয়ে সিগারেট নিভিয়ে দিয়ে সেটা ফেলে দিল শ্রীনাথ। সদাশিব ঝুঁকে বিছানার উপর থেকে সিগারেটের প্যাকেটটা তুলে নিলেন। সেটা দেখে রাগে ওর গা আরও জ্বলে উঠল। দাঁতে দাঁত চেপে শ্রীনাথ ঠিক করলো কাল সকালেই ও এখান থেকে চলে যাবে। এত রাত না হয়ে গেলে আজই এক্ষুনি চলে যেত ও। गलती से भी ना पी ले इसलिए हटाया, समझा ना? যত সব। গরম মাথা ঠান্ডা করার আশায় আবার খাতা পেন নিয়ে বসলো। মন লাগছেই না। কটায় যেন সাওয়ান্ত বাড়ি ছেড়েছিল? 12টা না 12:30? উত্তর। খালি খালি হাত নিষ্পিস করছে ওর। সর পড়ে যাওয়া চায়ে চুমুক দিয়ে অখাদ্য লাগলো। তাছাড়া চা যেমনই হোক না কেন, তারপর সিগারেট না খেলে কি থাকা যায়? বুকের ভেতরটা লাফিয়ে উঠেছিল। দেয়ালে চোখ চালিয়ে একটা গাবদা টিকটিকি দেখে কিছুটা আশ্বস্ত হলো।
পোকা ধরার তারায় দেওয়ালের একটা ছবিকে ধাক্কা মেরে বেঁকিয়ে গেছে টিকটিকিটা। তারই আওয়াজ ছিল বোধহয়। ছবি মানে একটা পুরনো অয়েল পেন্টিং। এক মারাঠি বউ জবরজং সাজ করে তাকিয়ে আছে। সদাশিবের গিন্নি নাকি? উঠে ছবিটা সোজা করে দিয়ে আর মোড়া ভাঙল শ্রীনাথ। তৎক্ষণাৎ ওর ঘাড়ের লোমগুলো দাঁড়িয়ে গেল। শ্রীনাথের স্পষ্ট মনে হলো কে যেন ওকে দেখছে। কিন্তু বন্ধ করে ওকে কেই বা দেখবে? মাথা ঝাঁকিয়ে অনুভূতিটা কাটিয়ে দিতে চাইল শ্রীনাথ। উল্টে আরো তীব্র হয়ে উঠল সেটা। জানালার কাছে গিয়ে ভালো করে চোখ চালালো, এমনকি দরজা খুলে বাইরে উঁকিও মারল একবার। কোথাও কেউ নেই। একটা সিগারেট পেলে এইসব ভুলভাল ভাবনা কাটতো। আরে ব্যাগে তো আরো প্যাকেট আছে। রিমোট জায়গা, যদি না পায় তাই ভেবে বেশি করে স্টক নিয়ে এসেছিল। স্বস্তির নিঃশ্বাস ফেলে ব্যাগ থেকে সিগারেট বের করে ধরালো শ্রীনাথ। তারপর লেখায় বুঁদ হয়ে গেল। সে টেরও পেল না তার দিকে এক দৃষ্টি চেয়ে থাকা এক জোড়া চোখে বার দুয়েক পলক পড়ল। তারপর তেল রঙে আঁকা অধরষ্টে ফুটে উঠল এক ভয়াল ক্রূর হাসি। খুব মন দিয়ে সফরের কথা লিখছিল শ্রীনাথ। পাশে কাগজের দোনায় ছাই ভরে উঠেছে। মেঝেতেও রয়েছে দুটো সিগারেটের ধ্বংসাবশেষ। সব আবার তুলে ফেলতে হবে খেতে ডাকার আগেই। লেখাটা হয়ে যাক। একটু না ফ্যানালে আবার পত্রিকার এডিটর খুঁতখুঁত করে। বাধ্য হয়ে সফরের মধ্যে কলেজ পড়ুয়া মেয়েকে এনে একটা সেমি রোম্যান্টিক অ্যাঙ্গেল বানাচ্ছিল শ্রীনাথ। তখনই টপ করে কি যেন একটা এসে পড়ল খাতায়। জল না ঘাম, না কালচে সবুজ কিছু একটা, গা ঘিনঘিনে। চোখ তুলে দেখতে গিয়ে সত্যি সত্যি খাট থেকে পড়ে গেল শ্রীনাথ। সেই টিকটিকিটা একটা লম্বা পেরেক মতো কিছু দিয়ে সিলিংয়ের সঙ্গে গাঁথা রয়েছে। টপ করে আরো এক ফোঁটা রক্ত পড়ল খাতার উপর। টিকটিকির কি এমন সবুজ রক্ত হয়? খামোখাই ভয় পাচ্ছে ও। নিজেকে শান্ত করার চেষ্টা করলো শ্রীনাথ। এই গজাল মার্কা ব্যাপারটা আগে থেকেই নিশ্চয়ই সিলিংয়ে ছিল। টিকটিকিটা বেশি লাভঝাপ করতে গিয়ে কোনোভাবে তাতে গেঁথে গেছে। মাঝখান থেকে তার খাতাটা গেল। সদাশুকে ডেকে বলতে হবে এইসব সাফ করতে, নইলে রাতে ঘুমোবে কি করে? তবে তার আগে এইসব ছাইফাই সরাতে হবে। আর একটা পাতা ছিঁড়ে সব কুড়িয়ে তুলতে তুলতে আবার সেই অস্বস্তির শিহরণ টের পেল শ্রীনাথ। ছট করে উঠে দাঁড়াতেই ওর শরীর কেঁপে উঠল। ঝরঝর করে হাত থেকে পড়ে গেল এতক্ষণ কষ্ট করে জড়ো করা সিগারেট ও ছাই। কাঁচের জানলার ঠিক ওপারে দাঁড়িয়ে আছেন সদাশিব উস্কাওকার। কাঁচে মুখটা প্রায় ঠেকানো। খড়ের ঢিমে আলোয় তার লালচে মুখটা হিংস্রভাবে বেঁকে আছে। দু চোখে জ্বলন্ত ঘৃণা নিয়ে শটাং চেয়ে আছেন ভদ্রলোক শ্রীনাথের দিকে। শ্রীনাথ মন্ত্রমুগ্ধের মতো দেখল সদাশিবের ক্রোধে বিকৃত মুখ হলো চেঁচানোর জন্য। পাশ থেকে তার ডান হাতটা উঠে এলো উপরে। গলা দিয়ে উঠে আসা আর্তনাদটা গিলে ফেলে সে এক দৌড় মারল। ঘর থেকে বেরিয়ে হল পেরিয়ে
কোনো রকমের বাইরের দরজা খুলে সোজা জঙ্গলের মধ্যে এলোপাথারি দৌড়লো ও। সদর দরজা পেরোনোর সময় শুনতে পেয়েছিল পিছনের জানলার কাঁচ ঝনঝন করে ভেঙে পড়ার আওয়াজ। উদ্যত হাতটায় একটা প্রমাণ সাইজের ঝকঝকে কুঠার ছিল। এরকম রুদ্ধশ্বাস দৌড় জীবনে কখনো দেয়নি শ্রীনাথ। পথে একবার বেকায়দায় পা পড়ায় আগের ভাঙা জায়গাটা চিরিক দিয়ে উঠেছিল। গ্রাহ্যই করেনি ও। এমনকি দূরে একটা আলো দেখার পরও স্পিড কমায়নি, বরং ফুরিয়ে আসা দম একত্রিত করে আরও জোরে ছুটতে চেষ্টা করেছিল। কাছে আসার পর দেখতে পেয়েছিল সাদা রঙের দোতলা কটেজ স্টাইলে একটা বাড়ির কাছে এসে পড়েছে ও। উজ্জ্বল আলো জ্বলছে গেটের সামনে, নাম পড়া যাচ্ছে দূর থেকেও, ডিভাইন ফরেস্ট লজ। সেই অন্য হোটেলটা নিশ্চয়ই। কোনো রকমে শেষ করা কদম শরীরটাকে প্রায় টেনে এনে দরজায় ধাক্কা দেয় শ্রীনাথ। খোলাই ছিল দরজা। রিসেপশনে কেউ ছিল না। চারিদিকের ডেকোরেশন দেখতে দেখতে যখন একটু দম ফিরে এসেছে ওর, তখনই ভদ্র মহিলা এলেন। মুখটা আলগা লাবণ্যে বেশ শ্রীময়ী। পরিপাটির শাড়িতে সর্বাঙ্গ ঢাকা, স্পষ্ট ইংলিশ উচ্চারণ। ওকে প্রথমে দেখে প্রায় চমকেই গেছিলেন মহিলা, কিন্তু ওর কিছুটা এলোমেলোভাবে কথাগুলো শুনে মহিলার চোখে একেবারে নিখাদ দুশ্চিন্তা আর সহানুভূতি ফুটে উঠল। ওকে সোফায় বসতে বলে মহিলা এক গ্লাস জল এনে দিলেন। তারপর ডেস্কের পিছনের সিটে বসে বললেন, আজ রাতটা এখানেই থাকুন। স্পেয়ার রুম আছে একটা, আমি ব্যবস্থা করে দিচ্ছি। খুব জোর বেঁচে ফিরেছে নাচ। সিয়ার বলতে উদ্ভ্রান্তের মতো বলল শ্রীনাথ। যা পাগলের পাল্লাই পড়েছিলাম। মহিলা মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে আগের চেয়েও ধীর গলায় বললেন, পাগল নয়, সত্যি একটা হোমস্টে ছিল ওইদিকে, বছর 5 আগে অবধিও। স্বামী স্ত্রী মিলে চালাতেন, সুনামি ছিল। তারপর একদল ছেলে এসেছিল বেড়াতে। তখন সবে সফটওয়্যার কোম্পানিগুলো আসছে পুনে, সেখানেই চাকরি করতে তারা। বলতে বলতেই আরও কিছুটা জল এগিয়ে দেন মহিলা। ঢকঢক করে গ্লাস খালি করল শ্রীনাথ। তারপর বলল, তারপর এক রাত্রে বাড়ি পুড়ে ছাই, ভাঙাচোরা স্ট্রাকচার এখনো আছে। ছেলে ছোকরার দল এন্দার সিগারেট খাচ্ছিল। তাদেরই কেউ অসাবধানে ছুঁড়ে ফেলেছিল হবে সোফায় বা বিছানায়। আগুন একবার ধরলে আর ছড়াতে কতক্ষণ। ভদ্রলোক বাইরে গেছিলেন দুটো জিনিসপত্র আনতে। এসে দেখেন গোটা বাড়ি দাউ দাউ জ্বলছে। ছেলেগুলো কোন রকমে জানলা ভেঙে বেরিয়ে এসেছিল, কিন্তু ভদ্রলোকের স্ত্রী কিচেন থেকে প্রথমে কিছুই টের পাননি। যখন পেলেন তখন খুব দেরি হয়ে গেছে। মানে বাঁচেননি? 70% বার্নে কেউ বাঁচে? ওহো, সেই শোকেই কি ভদ্রলোক পাগল হয়ে গেছেন? ভদ্রমহিলা ফিরে তাকানোর দিকে। তার দু চোখ জ্বলে ওঠে উত্তেজনায়। বলছি না পাগল নয়। বউ মরে যাওয়ার 1.5 মাসের মাথায় বিষ খেয়ে সুইসাইড করেছিল। জায়গাটা বেওয়ারিশ পড়ে আছে সেই থেকে। শ্রীনাথের হতভম্ব লাগছিল, মাথা ঘুরছিল। এসব কি শুনছে সে? আজ তাহলে কার সাথে গাড়ি করে এলো? চলুন আপনার ঘরটা দেখিয়ে দিই। সিঁড়ি দিয়ে উপরে উঠে করিডোরের শেষ প্রান্তে নিয়ে যান মহিলা। ঘরে ঢুকে আলো জ্বেলে বলেন, ওই টেবিলে জলের বোতল আছে দেখবেন, আর এই অ্যাটাচড বাথ। আমি যাই এবার। হ্যাঁ, এই হলো একটা ঠিকঠাক হোটেল। বিছানার পরিপাটি সাদা চাদর, দেওয়ালে ঝকঝকে আয়নার দিকে সপ্রশংস হয়ে তাকিয়েছিল শ্রীনাথ। মহিলার কথায় সম্বিত পেয়ে ঘুরে দাঁড়ালো ও। এক লহমার জন্য বন্ধ হতে থাকা দরজার ফাঁক দিয়ে ওর চোখে পড়ল
মহিলার গায়ে আর আঁচল মুড়ি নেই। গলার নিচ থেকে ব্লাউজের লাইন অবধি অনাবৃত অংশের চামড়া কেমন কালো কুঁচকানো, যেন দগদগে পোড়া চামড়া। চমক কাটার আগেই দরজাটা ক্লিক করে বন্ধ হয়ে যায় পুরোপুরি। সেই মুহূর্তেই শ্রীনাথের সারা শরীর জুড়ে হিমস্রোত খেলে গেল। ওর মনে হলো ওর পা দুটো কেউ যেন পেরেক দিয়েই গেঁথে ফেলেছে মাটিতে। নতুন হোটেলেরই বন্ধ দরজার পিছনের ব্র্যাকেটে ওর খুব পরিচিত একটা নীল রেনকোট আর একজোড়া মোজা ঝুলছে। এতক্ষণ শুনছিলেন অনুষ্টুপ শেঠের লেখা হোমস্টে। গল্পের সূত্রধর আমি সুজয় দাস। শ্রীনাথের ভূমিকায় শ্রীমন্ত, সদাশিব উসগাঁওকরের ভূমিকায় রনিত এবং রিসেপশনিস্টের ভূমিকায় তনুশ্রী। এদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমার এই প্রেজেন্টেশনে আমাকে সাহায্য করার জন্য। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে গল্পটিকে শেয়ার করবেন। আবারও অন্য কোনো দিন অন্য কোনো স্বাদের গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হবে স্টোরি টাইম উইথ সুজয়। ততক্ষণ শুনতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। স্টে সেফ, স্টে কানেক্টেড।